মেফু মহলের চূড়ায় দাঁড়িয়ে আছে সেই দূতটি পোড়ো লোকটির সামনেই। পোড়ো লোকটি তখন বলে উঠল, তুমি বলো, কি খবর নিয়ে এসেছো কুরুলুস রাজ্য থেকে? তুমি আমাকে বলতে পারো, আমি মেফুর সব থেকে কাছের লোক। তখন সেই পোড়ো লোকটি বলল, তুমি আমার কাছে বলো। দূতটি বলল, না, এটা শুধুমাত্র মেফুর কাছে বলতে হবে, আপনাকে বলতে পারবো না। পোড়ো লোকটি আবার বলল, তুমি আমাকে প্রশ্ন করছো? মেফুকে এই পর্যন্ত কে নিয়ে এসেছে আর তাকে নতুন জীবনদান করেছে কে? সবই তো আমি করেছি, তাই না? তাহলে তুমি আমাকে কেন বলবে না? তখন সেই দূতটি চিন্তা করতে শুরু করলো, কারণ সে মেফুর সব থেকে খাস দূত, তাকে কি বলা ঠিক হবে? এদিকে পোড়ো লোকটি মূলত বইটা সম্পর্কে জানতে চাচ্ছে, কারণ বইটা তার শক্তি অনেক গুণ বৃদ্ধি করে দিবে। আলকিস যখন বইটা তৈরি করছিল তখন সে তার বন্ধু আলকিসের সঙ্গেই ছিল এবং এই বই সম্পর্কে সমস্ত তথ্য সে জানে এবং সব বিষয়ে সে জ্ঞান রাখে। এবং এই বইটা যদি সে কোনোভাবে পেয়ে যায় তাহলে আলকিসের সমপরিমাণে শক্তিশালী সে হয়ে উঠবে, কারণ বইটা নির্মাণ করার সময় সে সেখানে ছিল এবং বইয়ে কি কি আছে এবং কি কি করলে সে শক্তিশালী হয়ে উঠবে সেই বিষয়ে তার ধারণা আছে। এবং সে চাইলে আবার তার যৌবন ফিরে পেতে পারবে। সে তো প্রায় 400-500 বছর জীবিত থেকে ফেলেছে, কিন্তু সে চাইলে আবার যুবক হতে পারবে শুধুমাত্র সেই বইটার জন্য। এই জন্য সে এত বছর ধরে মেহুর সঙ্গে ছিল এবং এত বছর পর তার সেই উদ্দেশ্য বাইরে বেরিয়ে আসলো। মেফু গিয়েছে যুদ্ধে। সে তখন আবার সে দূতটাকে জিজ্ঞেস করলো, তুমি কি বলবে নাকি মেফুকে বলে তোমাকে শাস্তির ব্যবস্থা করব? তুমি জানো আমি কে? দূত তখন বলল, আচ্ছা ঠিক আছে, আমি বলছি। আমি এতদিন সেখানে থেকে যে তথ্যগুলো সংগ্রহ করে নিয়ে এসেছি তার মধ্যে সবথেকে বড় তথ্য হচ্ছে বইটি কুরুলুস রাজ্যের সীমান্তেই আছে এবং সেটা কুরুলুস রাজ্যের আশেপাশে কোথাও একটা আছে। আমি কয়েকবার ইকবালকে বলতে শুনেছি বইটার সম্পর্কে এবং চিন্তা করতেও শুনেছি। সে নিজে নিজে বিলাপও করেছে। শুরুতে আমি বাইরের গার্ড হিসেবে কাজ করতাম, তারপর সেনাদলে ঢুকলাম। এরপর আস্তে আস্তে কয়েক বছরে আমি প্রাসাদ পর্যন্ত চলে গেলাম, কিন্তু তাতে করে আমার গোপন তথ্য বের করা হচ্ছিল না, কারণ একমাত্র ইকবালের কাছেই এই তথ্য আছে যে জিনিসটা কোথায়, কারণ সেইটা ধ্বংস করেছিল। পরবর্তীতে আমি তার মহলের সর্বোচ্চ গার্ডের দায়িত্ব পালন করি এবং আমি সেই তথ্য বের করতে পেরেছি। আজকে প্রায় 12 বছর হলো আমি ঘর ছাড়া এবং সেই তথ্যগুলো আমি বের করে আনতে পেরেছি। তখন বড় লোকটি বেশ খুশি হয়ে গেল, বলো কি যে বলো বলো কি তথ্য তুমি নিয়ে এসেছো, দ্রুত বলো। তখন সে সেখানে বসলো, তারপর বলল, আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে শুনুন কি তথ্য। সে বলল যে সেই বইটি এখনো ওই আন্ডারগ্রাউন্ড অঞ্চলে লুকানো আছে যেখানে ইকবাল বসবাস করে। সেখানে কোনো একটা সুড়ঙ্গ পথ আছে যে পথ দিয়ে নিচে যাওয়া যায় এবং এই তথ্যই আমি এত বছর ধরে সংগ্রহ করার জন্য সেখানে ছিলাম এবং সেখানে সমস্ত খবর আমি এখানে পাচার করেছি। তবে যুদ্ধ যে লাগবে সেটা আমি আগে থেকেই জানতাম। আমি অনেকবার মেফুকে সতর্ক করেছি, কিন্তু মেফু এই বিষয়ে কাউকে কিচ্ছুই বলেননি। কিন্তু কেন? পুরো লোকটি তখন চিন্তা করতে থাকলো, এই বইটা যদি আমি পেয়ে যাই তাহলে আমি হয়ে উঠবো দুনিয়ার সব থেকে শক্তিশালী লোক, আর মেফু সে চুলোয় যাক। সে তখন মনে মনে মুচকে মুচকে হাসতে শুরু করলো। আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলে কেমন আছেন? স্বাগত জানাচ্ছি জিনের দুনিয়া সিজন 5 এপিসোড নাম্বার 9-এ। আশা করি আপনারা সকলে ভালো আছেন। প্রতিদিনকার মতো গল্প পাঠে এবং গল্প লেখায় আমি আরজে ইমরান আপনাদের সঙ্গে আছি, আপনাদের প্রিয় হোস্ট। আশা করি আপনারা সকলে ভালো আছেন। যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দিন। সেই সঙ্গে আপনারা আমাদের এই ভিডিওতে বেশি করে লাইক করুন এবং কমেন্ট করুন। জিনের দুনিয়া সিজন 5 দেখতে দেখতে এপিসোড নাম্বার 9-এ চলে আসলাম আমরা। আর মাত্র কয়েকটা এপিসোড হয়তো বাকি আছে, তারপর কি হবে আমরা কেউই জানি না। সেহেতু পরবর্তী এপিসোডগুলো ধারাবাহিকভাবে খুব দ্রুত পেতে আমাদের এই ভিডিওতে বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। তাহলে চলুন আর বেশি কথা বাড়াবো না, আমরা সরাসরি চলে যাই গল্পের বাকি অংশে। ওম তখন সোজা উপরের দিকে উঠে গেল, কারণ সে আবার ফিরে আসবে চলেছে। কিন্তু সে তো জানে না আন্ডারগ্রাউন্ড কিং অঞ্চল এখন দখলে শুধুমাত্র কুরুলুস রাজ্যের কাছে। সে সেই গুহা দিয়ে একদম সোজা বাইরে থেকে বেরিয়ে গেল। তখন কুরুলুস রাজ্যের যেসব সেনারা আন্ডারগ্রাউন্ড কিং অঞ্চলে অবস্থান করছিল তারা ওমকে দেখে সঙ্গে সঙ্গে ভয় পেয়ে গেল এবং যেসব সেনারা সেখানে প্রস্তুত অবস্থায় ছিল তারা তীর ধনুক এবং আগুনের গোলাবর্ষণ ওমের গায়ে মারতে শুরু করলো।
ওম সেটা দেখে বুঝতে পারল যে এখানে তার শত্রুপক্ষের লোক আছে। ওম এতটাই বোকা, সে শক্তিশালী হলেও অনেকটা বোকা। সে তখন এইখানকার সৈন্যদের সঙ্গে লড়াই করতে শুরু করলো এবং এখানে যেসব সৈন্য অবশিষ্ট আছে, অল্প কিছু সৈন্য বেঁচে ছিল যারা কিনা এগুলোর দেখভাল করছে এবং এইখানের যেসব গ্রামবাসী ছিল তাদেরকে ক্ষতি করতে শুরু করলো। এখানকার যত সেনারা আছে তারা সকলেই আগুনের গোলাবর্ষণ এবং তীরধনুক তাকে মারতে শুরু করলো। বেশ খানিক্ষণ পর ওম সেগুলো সহ্য করতে না পেরে আবার সেই গুহার ভেতর দিয়ে ভেতরে ঢুকে গেল এবং যাওয়ার পথে তার শরীরে অনেকগুলো তীরধনুক এবং আগুনের গোলাবর্ষণ লেগে ক্ষত সৃষ্টি হলো। সে খুব দ্রুত গতিতে সেই গুহা দিয়ে আবার বাইরের দিকে বেরিয়ে আসছে। সে মাটির ভিতর দিয়ে খুব দ্রুত যেতে পারে। তারপর সে সেই সুড়ঙ্গ দিয়ে বাইরে বেরিয়ে আসলো। বাইরে বেরিয়ে আসার সঙ্গে সঙ্গেই সকলে তার দিকে তাকালো এবং সে খুব জোরে একটা চিৎকার মেরে উঠল। তারপর সকলে দেখল যে তাদের যে জেলা রয়েছে ওম সে বেরিয়ে এসেছে এবং সে একটা ভয়ঙ্কর জন্তু। অনেকটা দূর থেকে ইউসুফ সেটা দেখতে পেল। সে সেটাকে দেখতে পেয়ে মেফুকে অনেক জোরে একটা আঘাত করে অনেক দূরে ফেলে দিয়ে সে সঙ্গে সঙ্গে ওমের কাছে এসে উপস্থিত হলো। কারণ এই জিনিসটা যতক্ষণ বেঁচে থাকবে ততক্ষণ অনেক সৈন্য হয়তো মারা যাবে। সে একসঙ্গে অনেক সৈন্যকে গ্রাস করে ফেলতে পারবে। সঙ্গে সঙ্গে সে মাহাদি, শিখা এবং হানিফাকে ডাক দিল। হানিফা জিনিসটা দেখে তখন বুঝতে পারলো যে এই জিনিসটাকে মারার জন্য নিশ্চয়ই কোনো একটা পন্থা অবলম্বন করতে হবে। মেহুর সঙ্গে সঙ্গে আবার চলে এসেছে। মাহাদি এবং হানিফা দুজনে মেহুর সঙ্গে লড়াই করতে শুরু করলো। এদিকে ইউসুফ তার সেই শক্তি নিয়ে ওর্মের কাছে গেল, কিন্তু ওর্ম মূলত মাটির তল খুঁটে সে তলে চলে যেতে শুরু করলো। তখন আবার ইউসুফ সেই সুড়ঙ্গ দিয়ে ওর্মের পেছন পেছন যাচ্ছে, কিন্তু তাতে করে কোনো লাভ হচ্ছে না। সে খুব দ্রুত গতিতে তার ভিতর দিয়ে চলে যাচ্ছে এবং অন্য একটা জায়গায় সুড়ঙ্গ করে বের হয়ে গেল। বের হয়ে সঙ্গে সঙ্গে সে সমস্ত সৈন্যকে গিলে ফেলল। সেই ওর নিজের রাজ্যের সৈন্য, পাশাপাশি কুরুলুস রাজ্যের সৈন্য। তাতে করে লাভ হলো দেখা গেল যে ওদের সৈন্য খেয়ে ফেলেছে। কিন্তু এই জিনিসটা খুবই ভয়ঙ্কর হতে চলেছে। এই জিনিসটাকে যেভাবেই হোক মারতে হবে। ইউসুফ সেই জিনিসটার মুখোমুখি গেল, গিয়ে তরবারি দিয়ে জোরে একটা আঘাত করতেই তার মুখের একটা অংশ কেটে গেল এবং সে তখন দৌড়ে আবার অন্য জায়গায় চলে গেল। তাকে খুব সহজে ধরাছোঁয়ার মধ্যে রাখা যাচ্ছে না। সে এক প্রকার লাফ দিয়ে একটা বড় পুকুরের মতো জায়গায় নিচে নেমে গেল। তারপরে তাকে আর খুঁজে পাওয়া গেল না। সম্ভবত আহত হয়ে সে নিচের দিকে চলে গিয়েছে। ইউসুফ সঙ্গে সঙ্গে সেখান থেকে আবার বেরিয়ে আসলো। একে একে পুরো মাদারল্যান্ড জুড়ে শুধুমাত্র সৈন্য আর সৈন্য। এদিকে কুরুলুস রাজ্য থেকে আসা সমস্ত সেনারা লড়াই করছে, আর ওদিকে সকল সেনারা একত্রিত হয়ে এদিকে প্রতিহত করার চেষ্টা করছে। ফরটাস তার ড্রাগনের উপর চড়ে তার ড্রাগনের মুখ দিয়ে সেই বরফের বর্ষণ করতেই সমস্ত সেনারা যেন সেখানে জমে যাচ্ছে। তারপর তারা সেকেন্ডের মধ্যে ভ্যানিশ হয়ে যাচ্ছে, কারণ তারা তো আর এই পানি সহ্য করতে পারবে না। ফরটাস এর আগে যেসব বরফ ছড়িয়েছিল সে সমস্ত বরফ একটু একটু করে গলে যাচ্ছে। তারা যেখানেই সেই বরফটা মারছে, সেই বরফ মারার সঙ্গে সঙ্গেই সমস্ত বরফ একটু একটু করে থেমে যাচ্ছে। আর সমস্ত জায়গায় যখন গলতে শুরু করছে তখন সেই সেনারা একদম গলে নষ্ট হয়ে যাচ্ছে। তারপর সে আরো সামনের দিকে এগিয়ে গেল। আর যে সমস্ত সেনারা অনেক বছর আগে কুরুলুস রাজ্যের উপর থেকে এসেছিল তারা পানি পাওয়া মাত্রই সেখান থেকে গলে আবার আগের রূপে ফিরে আসছে। এই সমস্ত জিনেরা বহু বছর আগে এখানে এসেছিল এবং এদের গোলামি করেছিল এবং এরাই তাদের নিজেদের রাজ্যের বিরুদ্ধে লড়াই করছে। কিন্তু যখন তারা আচমকা আবার নতুন জীবন ফিরে পাচ্ছে তখন তারা চিন্তা করছে যে তারা এখানে কি করছে, আর এত বছর পর তারা এখানে এরকম যুদ্ধক্ষেত্রে কেন। ঠিক তখনই আন্ডারগ্রাউন্ড কিং অঞ্চলের সে সমস্ত সেনারা এই সমস্ত জিনিস দেখে রেবেল টিমের যে লিডার আছে তিনি এই সকলের সামনে গিয়ে উপস্থিত হলেন এবং বললেন, তোমরা অমক তৃণভূমির জিন এবং তোমরা বহু বছর আগে এদের ফাঁদে পা পড়ে এখানে চলে এসেছিলে, মনে আছে? তোমরা এখন সেখানেই আছো। তোমরা শোনো, তোমরা একজন যোদ্ধা হয়ে উঠেছ এবং তোমরা আমাদের বিরুদ্ধে কাজ করছো, কিন্তু তোমরা যখন তোমাদের শক্তি আবার পুনরায় ফিরে পেয়েছো সেটা তোমরা ওদের বিরুদ্ধে লড়াই করতে হবে। তোমরা সকলে এই যুদ্ধে অংশগ্রহণ করো এবং আমাদের সঙ্গে যুক্ত হও। তখন তাদের মধ্যে থেকে কিছু জিন রাজি হলো, আর কিছু জিন বোকার মতো দাঁড়িয়ে থাকলো, কারণ তারা এতদিন যে রূপে সেজেছিল সেই রূপটা তাদের নিজস্ব রূপ ছিল না। কারণ তারা এতদিন একটা অন্য রূপ ধারণ করেছিল যেটা কিনা কালো যুদ্ধের মাধ্যমে তাদেরকে করা হয়েছিল। সকলে তখন আবার যুদ্ধ এবং রণক্ষেত্রে যেতে শুরু করলো। একে একে সে সমস্ত দৈত্য জিনদেরকে মেরে তারা সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং সমস্ত জিনদেরকে প্রতিহত করছে। মেফো এবং ফরটাস দুজনে মুখোমুখি হয়ে গেল। মেফো যে দেখতে পেল যে ফরটাস নামে একজন জিন যে কিনা
একটা মরুভূমি অঞ্চল থেকে, মানে হচ্ছে সেই বরফের অঞ্চল থেকে এসেছে। ফটাস যখন তার ড্রাগন নিয়ে মেফোর পেছন পেছন যেতে শুরু করলো, মেফো খুব দ্রুত গতিতে তার পাখাগুলো উড়াচ্ছে এবং অনেকটা দূরে গিয়ে মেফো একটা আগুনের গোলাবর্ষণ ফটাসের দিকে মারল। ফটাসের ড্রাগনের লেগে সঙ্গে সঙ্গে ফটাসের ড্রাগন উল্টে গেল এবং ফটাস নিচে পড়ে যেতে গেল। কিন্তু তার ড্রাগনটা ধরে সে আবার উপরে উঠে একটা বরফের গোলাবর্ষণ যখন মেফোর দিকে মারল, মেফো তার ভিতরে একদম জমে যেতে শুরু করলো। তারপর তার ড্রাগন গিয়ে তাকে ধরা মাত্রই মেফো তাকে ছিটকে ফেলে দিয়ে আবার দৌড় মারল। এদিকে হানিফা এবং তার সেনাদল একে একে মূল রাজ্যের বাইরে সমস্ত সেনাদেরকে মেরে মূল গেটের কাছে পৌঁছে গিয়েছে। গেটের ভিতর দিয়ে এসে ঢুকতেই যাবে, ঠিক তখনই ওপর থেকে একটা শক্তিশালী বস্তু এসে তাকে আঘাত করলো। সেটা একটা দৈত্যর হাতে একটা গাদা আছে। গাদাটা অনেক বেশি ভারী। সে হানিফাকে মারার সঙ্গে সঙ্গে হানিফা দূরে গিয়ে পড়লো। আর হানিফার সঙ্গে যেসব সেনারা ছিল তারা সঙ্গে সঙ্গেই দূর থেকে বলল কি যে হানিফা সাবধানে, কারণ ওইখানে বড় দুজন দৈত্য গেটের কাছে দাঁড়িয়ে আছে। এরকমভাবে গেট খুলে চলবে না, আমাদের বুদ্ধিমত্তার সঙ্গে সামনে এগিয়ে যেতে হবে। আর এই প্রাসাদের গেট খুলে ভেতরে প্রবেশ করতেই হবে যেভাবেই হোক, কারণ ওরা ভেতর থেকে আমাদেরকে অনেক দ্রুত গতিতে মারছে এবং যে জিনিসগুলো মারছে সেই জিনিসগুলো বেশ শক্তিশালী। আমরা সত্যি কিছু করতে পারছি না, লুকিয়ে লুকিয়ে মারছে। এটা দেখার পর হানিফা তখন আবার উঠতে গেল এবং সে ঠিক আবার সেই গাদার বাড়ি খেলো, কারণ ওই জায়গাটা একটু বেশি ট্রিকি ওয়েতে তৈরি করা। অনেকটা দূর থেকে মেফো এটা দেখে সে হাসতে শুরু করলো এবং উড়ে এসে বলল কি যে কোনোভাবেই এই দেয়াল যেন ওদেরকে প্রবেশ করতে দিবে না। সঙ্গে সঙ্গেই হানিফা দেখে বলল, মেফো, তোকে সেদিনকে মেরে ফেলা উচিত ছিল, তুই এখন পর্যন্ত বেঁচে আছিস। তাই বলে সে হানিফাকে আরেকটা আঘাত করতেই অনেকটা দূরে গিয়ে ছিটকে পড়ল। সেই স্থানে ইউসুফ মারামারি করছিল। ইউসুফ তখন হানিফাকে ধরে তুলে বলল কি যে কি হয়েছে, তুমি এরকমভাবে এসে এখানে পড়লে কিসের জন্য? হানিফা তখন বলল, ওইখানের ওই বড় প্রাসাদের দরজাটা ভাঙতে হবে, আমাদের সেনা ভেতরে প্রবেশ করতে পারছে না, কারণ ভেতর থেকে ওরা এমনভাবে সেট করে রেখেছে যে ভেতর থেকে আগুনের গোলাবর্ষণ এবং নানান ধরনের জিনিস নিক্ষেপ করছে, যেগুলো দ্বারা আমাদের সেনা মারা যাচ্ছে। এবং ওরা নিশ্চয়ই কালো জাদুর কোনো কিছু নিক্ষেপ করছে, কারণ শরীরে লাগা মাত্রই সেই সেনাগুলো ভ্যানিশ হয়ে যাচ্ছে এবং সে মারা যাচ্ছে। তাহলে কি করতে হবে? ইউসুফ তখন বলল, তুমি দিকে দেখো, আমি দেখছি। তারপর ইউসুফ খুব দ্রুত গতিতে তার এবার শক্তি দিয়ে সেই জিনিসটার কাছে পৌঁছে গেল এবং বড় সেই গেটের কাছে পৌঁছে সে এত জোরে একটা লাথি মারলো। লাথি মারার সঙ্গে সঙ্গেই সেই গেট চূর্ণ বিচ্ছিন্ন হয়ে ভেঙে দুটুকরো হয়ে গেল। তারপর সমস্ত সেনারা সেই গেটের ভিতরে ঢুকে ভিতরে চলে গেল। আসলে যে দুজন দৈত্য জিন সেখানে গাদা নিয়ে দাঁড়িয়েছিল তারা ছিল শক্তিশালী, কিন্তু ইউসুফের কাছে নাই। ইউসুফ তাদের মাথায় সজোরে আঘাত করলো। আঘাত করার সঙ্গে সঙ্গেই সেই দৈত্য জিন দুটো মাটিতে লুষ্টিয়ে পড়ল। তারপর ইউসুফের চোখ দিয়ে সেই সমস্ত জায়গার যত জিনের ক্যাম্পাস আছে সমস্ত ক্যাম্পগুলো উড়িয়ে দেওয়া হলো এবং সমস্ত জিন মূল যে মাদারফার অঞ্চল বা রাজ্য, সেই রাজ্যের গেট ভেঙে ভেতরে প্রবেশ করে ফেলল। ওদিকে মেফো জিনিসটা দেখে তখন সে রেগে ফেটে এবং ক্রোধে একদম উত্তেজিত হয়ে গেল। সে তখন চলে আসলো আবার ইউসুফের কাছে, এসে ইউসুফকে আঘাত করতে শুরু করলো। ইউসুফ তখন আবার মেফোর সঙ্গে লড়াই করছে। ঠিক সেই মুহূর্তে ওম এসে ইউসুফকে তার গালের ভিতরে ঢুকিয়ে ফেলল। মেফো সেটা দেখে অবাক হয়ে গেল, কারণ হচ্ছে ওম জিনিসটা বেশ ভয়ঙ্কর। যদি একবার সে হজম করে ফেলতে পারে তাহলে তার পেটের ভিতরে থেকে সে একদম গলিয়ে মেরে ফেলতে পারবে। ইউসুফ ওমের মুখ দিয়ে একদম পেটের ভিতরে ঢুকে গিয়েছে। সে টেরই পায়নি যে জিনিসটা মাটির তল থেকে কিভাবে উঠে এসেছে। ইউসুফের হাতে থাকা সেই তরবারি সে একদম ভেতরে ঢুকেই যাচ্ছে। একদম সুরঙ্গের মতো পথ দিয়ে সে একটা শক্ত আঠাযুক্ত একটা পরতের সাথে গিয়ে আটকানোর সঙ্গে সঙ্গে সে বুঝে ফেললো যে এর ভিতরে বেশিক্ষণ সে অক্সিজেন ছাড়া বাঁচতে পারবে না, আর এর ভিতরে বিষাক্ত কিছু টক্সিক আছে, তাকে খুব শীঘ্রই এর ভিতর থেকে বের হতে হবে। ওম খুব দ্রুত গতিতে সেদিক দিয়ে যাচ্ছিল। ঠিক সেই মুহূর্তে ইউসুফ তার সমস্ত শক্তি দিয়ে তার এবার শক্তি ফলিয়ে তরবারি দিয়ে এমন জোরে আঘাত করলো সেই ওমের দেয়ালের পাদদেশে, কিন্তু তাতে কোনো লাভ হচ্ছিল না, কারণ সেটা কোনোভাবেই ছেড়া যাচ্ছিল না। ইউসুফ মনে করেছিল জিনিসটা খুব পাতলা হবে এবং তার তরবারির ধার দিয়ে সেটা খুলতে পারবে। ঠিক সেই মুহূর্তে সে তার চোখের লেজার রশ্মিগুলো এক জায়গায় ধরে রাখলো এবং ধরে রাখতেই ওম তখন লাফালাফি করতে শুরু করলো। তার মানে বোঝা যাচ্ছে যে তরবারি দিয়ে একে কাটা যাবে না, কাটতে হলে তার লেজার রশ্মি ব্যবহার করতে হবে এবং সমস্ত শক্তি দিয়ে তার চোখের দ্বারা সেই লেজার রশ্মি দিয়ে সে সমস্ত ওমের পেট কেটে একদম দুটুকরো করে ফেললো। সেই জায়গায় দুটুকরো করে হয়ে গেল এবং দুটুকরো হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই ইউসুফ তার পেটের ভিতর থেকে বের হয়ে গেল। সে বেশ খুশি, কারণ হচ্ছে ওমকে সে মারতে পেরেছে। কিন্তু তার কয়েক সেকেন্ড পরে ইউসুফ দেখে অবাক হয়ে গেল। সে দেখল এই ওম আগে একজন ছিল,
মাঝখান দিয়ে কাটার ফলে সে আর একটু বেড়ে 2 জন হয়ে গেল। তার মানে আগে যেখানে একটা ছিল এখন সেখানে 2টা হয়েছে। তার মানে কি একে সরাসরি এখান থেকে মারা সম্ভব নয়, একে যত খণ্ড করবেই তত খণ্ডই তৈরি হয়ে যাবে। মেহুর সঙ্গে সে হেসে পেল, হেসে হেসে বলল কি যে ওকে মারা কি এত সহজ? ওকে তৈরি করেছে মাদাফা, এবং ওকে তুই যেভাবেই করিস না কিসের জন্য মারতে পারবি না, কারণ ওর প্রাণ ওর শরীরের ভিতরে নেই। এই কথা শুনে তখন ইউসুফ বলল কি আচ্ছা, প্রাণ কোথায় আছে সেটা আমি খুব ভালোভাবেই জানি, এবং তোকেও মারতে আমাদের কোনো দ্বিধাবোধ হবে না। তাই বলে ইউসুফ আবার মেহুর কাছে এসে তাকে সজোরে আঘাত করে নিচে ফেলে দিল। যুদ্ধের চারিদিকে এরকমভাবেই চলছে। একে একে মেহু এবং ফট্টাস যুদ্ধ করছে। ওদিকে রেবেল টিমের লিডার এবং সমস্ত রাজ্যের সেনারা একে একে সামনে এগিয়ে যাচ্ছে। যুদ্ধে যেন কুরুলুস রাজ্যেরই জয় হবে সেটাই বোঝা যাচ্ছে। তবে অনেকটা সময় যখন যুদ্ধ পেরিয়ে গেল, ঠিক সেই মুহূর্তে আন্ডারগ্রাউন্ডের তলদেশ ফেটে এক ধরনের শক্তি এবং হাসি হো হো করে বেরিয়ে আসতে লাগলো। এবং যখনই সকলে সেদিকে তাকালো, সেখানে দেখা গেল আন্ডারগ্রাউন্ড কিং মানে মাদাফা সে বেরিয়ে এসেছে। এবং যুদ্ধের এই টার্নিং পয়েন্টের জন্য ইউসুফ, ইকবাল, হানিফা এবং আলী সকলে অপেক্ষা করছিল। দূর থেকে শিখা আন্ডারগ্রাউন্ড কিংকে আসতে দেখলো এবং মাদাফাকে আসতে দেখলো, যে কিনা এই সম্পূর্ণ আন্ডারগ্রাউন্ড কিং অঞ্চলের রাজা। এতদিন সে সেখানে লুকিয়েছিল, কিন্তু এখন তার নিজের শক্তি বের হতে চলেছে। সে বেরিয়ে এসে দূর থেকে সকলে তাকে দেখতে লাগলো। সমস্ত সেনারা যুদ্ধ থামিয়ে দিল, এবং যখন তার হাসিটা দেখতে পেল, ওই পক্ষের সমস্ত সেনারা তখন শক্তি পেয়ে গেল। আর আন্ডারগ্রাউন্ড কিং অঞ্চলের সমস্ত সেনারা এত দ্রুত গতিতে তখন আবার আহত করতে শুরু করলো, কারণ তাদের শক্তি যেন আরো বেশি বেড়ে গিয়েছে মাদাফা আসার পরে। এদিকে সমস্ত কুরুলুস রাজ্যের সেনারা পিছু হতে শুরু করলো, কারণ ওইখান থেকে তারা অনেক শক্তিশালী হয়ে ফিরে এসেছে এবং সকলে অনেক দ্রুত প্রতিহত করছে। সমস্ত দৈত্যজনগুলোকে তারা প্রায় মেরেই ফেলেছিল, কিন্তু আচমকা তাদের শক্তি আবার বেড়ে গিয়েছে শুধুমাত্র মাদাফা আসার কারণে। তারা আবার মারামারি করতে শুরু করলো, এবং যুদ্ধক্ষেত্র যেন এক রণক্ষেত্র পরিণত হয়েছে। পৌর লোকটি তখন সেই দূতের কাছ থেকে আবার খবর পেল, বলল যে সেই বইটি ইকবাল তার কক্ষের নিচের একটা সুড়ঙ্গ পথ ধরে আন্ডারগ্রাউন্ড অঞ্চলে লুকিয়ে রেখেছে। সে সম্পর্কে আমি তথ্য পেয়েছি। আমি তাকে একজনের কাছ থেকে কথা বলতে শুনেছি, এবং সেটা আমি নিশ্চিত হয়ে বলছি। পৌর লোকটি শুনে তখন বলল, আচ্ছা ঠিক আছে, তুমি থাকো, বিশ্রাম করো, আমি তাহলে ভেতরে যাই। যুদ্ধ তখন দূর থেকে সে দেখছে, চারিদিকে শব্দ হচ্ছে, জিনেরা মারা যাচ্ছে, কোনো জিন উড়ে পালিয়ে যাচ্ছে, আগুনের গোলাবর্ষণ করছে। সমস্ত জায়গায় যুদ্ধ যেন ছড়িয়ে ছিটিয়ে আছে। মেহু মহল থেকে অনেক দূরে যুদ্ধ দেখা যাচ্ছে, তার মানে সে যুদ্ধে অংশগ্রহণ করবে না। তখন সে পাশে থাকা একটা বিরাট আকৃতির পাখিকে ডাক দিল। পাখিটা আগুনের গোলার উপর থেকে উড়ে এসে প্রাসাদের উপরে পড়ল। তারপর পড়োশী লোকটি পাখির উপরে উড়ে দক্ষিণমুখী একটা শহরের দিকে চলে গেল। সে কোথায় যাচ্ছে? পড়ো লোকটি কি তাহলে সত্যি সত্যি সেই বইটা উদ্ধার করতে যাচ্ছে, নাকি অন্য কিছু? সে এই জিনিসটা সম্পর্কে জেনে তার লোভের মাত্রা এত বেশি বেড়ে গিয়েছে যে সে মেহুকে ধোঁকা দেওয়ার কথা একদমই কোনোভাবেই উল্টোভাবে চিন্তা করতে পারেনি। সে সরাসরি চলে যাচ্ছে কুরুলুস রাজ্যের দিকে সেই বইটাকে উদ্ধার করতে। যেভাবেই হোক তাকে সেই জিনিসটা উদ্ধার করে শক্তিশালী হতেই হবে। হানিফার সেনারা ততক্ষণে রাজ্যের ভিতর পর্যন্ত ঢুকে গিয়েছে। সেখানে মারামারি চরম পর্যায়ে, ক্রম 1টা থেকে 2টা হয়ে গিয়েছে, আর সমস্ত সেনারা একে একে পেছনে সরে যাচ্ছে, কারণ মাদাফা বের হওয়ার সঙ্গে সঙ্গেই তাদের শক্তি যেন কয়েক গুণে বেড়ে গিয়েছে। তাদের শরীরে এক ধরনের আগুনের মতো আলো জ্বলজ্বল করছে। ঠিক সেই মুহূর্তে অনেকটা দূরে একটা বিরাট আকৃতির লাভার বিস্ফোরিত হলো। লাভা বিস্ফোরিত হয়ে আগুন উপরে উঠে গেল এবং ছিটিয়ে চারদিকে পড়তে শুরু করলো। যে সমস্ত জায়গায় সেনারা ছিল, কিছু জায়গায় সেই আগুন পড়ে সেনারা দাউ দাউ করে জ্বলতে শুরু করলো, এবং একে একে তারা মারা যাচ্ছে। চারিদিকে যুদ্ধ যেন এক রণক্ষেত্রে পরিণত হয়েছে। হানিফা ততক্ষণে ভেতর পর্যন্ত প্রবেশ করে ফেলেছে। ইউসুফ সমস্ত সেনাদেরকে একে একে হত্যা করছে, এবং একই সঙ্গে ইউসুফ কয়েক হাজার সৈন্যকে হত্যা করছে। মাদাফা রাজ্যের সেনা সংখ্যা কয়েক কোটি হবে, কিন্তু এদিকে এইসব জায়গায় যেসব সৈন্য এসেছে তাদের সংখ্যা কয়েক লাখই মাত্র। যে সমস্ত সেনারা কয়েক কোটি সেনাদের সঙ্গে লড়াই করছে, কিন্তু তারা এখন পর্যন্ত যত সেনা মেরে এসেছে সমস্ত সেনাকে তারা মেরে এ পর্যন্ত এসেছে। এখন তো তার হার মানে চলবে না, তারা মূল পয়েন্ট পর্যন্ত চলে এসেছে। চারিদিকে তখন এক প্রকার যুদ্ধের মহল। হানিফা তার সৈন্যদেরকে নিয়ে মূল মাদাফা রাজ্য পর্যন্ত প্রবেশ করে ফেলেছে। ভেতরে গেট ভেঙে তারা আরো ভেতরে ঢুকলো। মাদাফা তখন সেই মূল মাদারল্যান্ডের মূল বিল্ডিং এর উপর দাঁড়িয়ে আছে।
তখন সে ওইখানে দাঁড়িয়ে থেকে তার মুখ দিয়ে আগুনের গোলাবর্ষণ ছুটতে শুরু করলো। হানিফা সেটা দেখে সঙ্গে সঙ্গে উপরে উঠে গেল। উপরে উঠে সে আন্ডারগ্রাউন্ড কিং এর সঙ্গে মারামারি করতে গেল মাদাফার সঙ্গে। মাদাফার বড় বড় 4টা শিং রয়েছে এবং তার শরীরে দাউ দাউ করে আগুন জ্বলছে। সে এক প্রকার শক্তিশালী হয়ে আবার ফিরে এসেছে এবং তার শক্তি এত যে তার কাছে কেউ যেতে পারছে না, কারণ তার শরীরে দাউ দাউ করে আগুন জ্বলছে এবং সেই আগুন এক অন্যরকম লেলিহান শিখা দিয়ে সমস্ত জিনদেরকে পুড়িয়ে ছাই করে ফেলছে। ঠিক এক মুহূর্তে তখন আন্ডারগ্রাউন্ড কিং অঞ্চলের মাদাফা হানিফাকে দেখতে পেয়ে সে সঙ্গে সঙ্গেই হানিফাকে দূর থেকে একটা গোলাবর্ষণ তার বুকের দিকে ছুড়ে মারল। হানিফা এর আগেও মেফো দ্বারা আক্রান্ত হয়েছে। এবার হানিফা আরো দ্রুত গতিতে মাটিতে এসে লুষ্টিয়ে পড়ল, কিন্তু তাতে করে তার তখনও কিছু হয়নি। সে যখন আবার সেই আন্ডারগ্রাউন্ড মাদাফার কাছে গেল, সেখানে যাওয়ার পর তাকে এসে ধরে ফেললো। ধরে অনেকখানি তার হাতের ভিতরে চেপে ধরে রাখলো। সেই জিনিসটা তাকে প্রায় অনেকটা পুড়িয়ে ফেলেছে। হানিফা এর আগে এরকমটা কখনো ফেস করেনি। সে অনেক শক্তিশালী একজন যোদ্ধা, কিন্তু মাদাফার সঙ্গে সে পারছে না। অনেক গোপনীয়তার সঙ্গে লড়াই করতে হবে। অনেকটা দূর থেকে ইউসুফ সেটা দেখলো। হানিফাকে সে আবার সেখান থেকে উপরে থেকে নিজে দিকে ছুড়ে মারল। সঙ্গে সঙ্গে সে মেফোর কাছে গিয়ে পড়ল এবং মেফো তার কালো জাদুর শক্তি দিয়ে হানিফার চোখ এবং বুক বরাবর এমন জোরে একটা আঘাত করলো যে হানিফা সঙ্গে সঙ্গে সেখান থেকে মাটিতে লুষ্টিয়ে পড়ল এবং তার নাক মুখ দিয়ে রক্ত বের হতে শুরু করলো। হানিফা সেখানে পড়ে একদম যেন অচেতন অবস্থা হয়ে পড়েছে। তার শরীর দিয়ে রক্ত বের হচ্ছে এবং তার বুক ফেটে গিয়েছে। তার বুকের ওপর যে ভালা ছিল এবং যে রক্ষা গার্ড ছিল, সেই গার্ড যেন ফেটে গিয়েছে। তার হাতে থাকা তলোয়ারে 2 খণ্ড হয়ে গিয়েছে। হানিফা নিচে পড়ে একদম অচেতন হয়ে গিয়েছে। সেটা দেখে ইউসুফ বলল, হানিফা চাচা। মাহাদি তার বাবাকে এরকম অবস্থায় দেখে সঙ্গে সঙ্গে ছুটে আসলো। ততক্ষণে যুদ্ধেও তেমনভাবে শুরুও হয়নি, কারণ মাদাফা সবে মাত্র এসেছে। আর হানিফা এরকম একটা বোকামি করে সে অসুস্থ হয়ে পড়লো এখানে। তবে তাকে একা পেয়ে এরা দুজন এমনভাবে তাকে আহত করেছে। হানিফার কাছে এসে দেখলো তার মুখ এবং নাক দিয়ে গলগল করে রক্ত বের হচ্ছে। মেফো তখন দূর থেকে আবার হানিফার দিকে আক্রমণ করলো এবং মরা মানুষের উপর আবার আরেকটা আঘাত করলো। ততক্ষণে হানিফার একদম অচেতন অবস্থা হয়ে গিয়েছে, মরার উপর খাড়ার মতো অবস্থা। হানিফার নাক মুখ থেকে আরো বেশি রক্ত বের হতে শুরু করলো। ইউসুফ সঙ্গে সঙ্গে গিয়ে মেফোর উপর আঘাত করলো এবং মেফোর সঙ্গে আবার লড়াই করতে শুরু করলো। এদিকে মাহাদি তার বাবাকে ধরে রেখেছে। শিখা এসে বলল যে, মাহাদি কি হয়েছে? উনি এই অবস্থা, তাড়াতাড়ি ওনাকে হাসপাতাল নিয়ে যেতে হবে, ওনাকে তাড়াতাড়ি এখান থেকে মুভ করতে হবে, তুমি উঠো, ওনাকে নিয়ে ওঠো। ইউসুফ সঙ্গে সঙ্গে বলল যে, মাহাদি তুই হানিফা চাচাকে নিয়ে দ্রুত এখান থেকে বেরিয়ে যা, তুই দ্রুত এসে চলে যা, আমাদের আন্ডারগ্রাউন্ড কিং অঞ্চলে আমাদের সেনা আছে, ওইখানে যা, ওনার অবস্থা খুবই নাজুক। এক মুহূর্তের ভিতরে কি থেকে কি হয়ে গেল মাহাদি কিছু বুঝতে পারছে না। তার বাবার সঙ্গে তার জীবনে খুব কমই দেখা হয়েছে, কারণ সে রাজ্যের কাজে অনেক সময় বাইরে থেকেছে, কিন্তু হানিফা এরকম আঘাত হয়ে প্রায় মৃত্যু শয্যার সঙ্গে লড়াই করছে। ইউসুফ তখন আবার বলল, মাহাদি তোকে আমি এখান থেকে যেতে বলেছি না, দ্রুত তোকে নিয়ে তুই যা। মাহাদি তখন বলল যে, কিন্তু তুই একা লড়াই করতে পারবি? ইউসুফ বলল, সেটা আমার বিষয়, তুই হানিফা চাচাকে যে কোনো মূল্যে বাঁচা, তুই এখান থেকে যা ওনাকে নিয়ে। মাহাদি সঙ্গে সঙ্গেই হানিফাকে তার কোলে তুলে নিল। শিখা সমস্ত জায়গা ক্লিয়ার করছে, কারণ হচ্ছে সমস্ত সেনারা ওদেরকে মারতে আসছে। শিখা এমন এক রেবেল টিমের সদস্য যার মধ্যে রয়েছে এক অনন্য শক্তি। সে তখন সমস্ত শক্তি দিয়ে সে সমস্ত জিন যারা সামনে আসছিল সকল জিনদেরকে মারতে শুরু করলো। হানিফা তখন একদম রক্তাক্ত অবস্থায়, তার শরীরের বাঁ পাশে একটা তীর ঢুকে গিয়েছে আর চারিদিকে তার শরীরের রক্ত একদম ভেসে গিয়েছে। সে সঙ্গে সঙ্গেই সেই গুহার মুখ পর্যন্ত পৌঁছালো। শিখা সমস্ত জায়গায় সেই সেনাদেরকে মেরে সেই গুহার মুখ পর্যন্ত খালি করে দিল। অনেকটা সামনে এগোতেই সে খেয়াল করলো যে মাকড়সার দল তখনও সেখানে রয়েছে। মাকড়সার একজন সদস্য সেখানে দাঁড়িয়ে বলল যে, কি হয়েছে ওনার? তখন মাহাদি বলল, উনি আহত হয়েছে। মাকড়সার সেনারা তখন সেই লোকটাকে নিয়ে খুব দ্রুত গতিতে ছুটতে শুরু করলো। তার পেছন পেছন মাহাদি যাচ্ছে, কারণ মাহাদিকে ইউসুফ যেতে বলেছে। সকল মাকড়সারা সেই গুহার মুখ পর্যন্ত এসে হানিফাকে সেখানে নামিয়ে দিল। বলল কিছু, তোমরা যাও, এর পরবর্তীতে যাওয়ার আমাদের কোনো আদেশ নেই, তোমরা দ্রুত যাও, আমি খুব দ্রুত গতিতে তোমাদেরকে পৌঁছে দিয়েছি। মাহাদি তখন হানিফাকে কোলে করে সে সুড়ঙ্গ দিয়ে আরো সামনে এগিয়ে যেতে শুরু করলো। মূল কুরুলুস রাজ্যের দিকে তার যাওয়া হবে না, কারণ পথটা অনেক দূরত্বে। আন্ডারগ্রাউন্ড কিং অঞ্চলে নিশ্চয়ই সেখানে চিকিৎসক আছে এবং সেখানে আরো অনেক লোক আছে যারা কিনা হানিফাকে চিকিৎসা দিতে পারবে। মাহাদি অনেকটা পথ এগিয়ে যখন আন্ডারগ্রাউন্ড কিং অঞ্চলের কাছে এসে পৌঁছালো, তখন সেখানে সমস্ত সেনারা হানিফাকে এরকম আহত অবস্থায় দেখে
অবাক হয়ে গেল এবং কিছু সেনারা কান্না করতে শুরু করলো, কারণ এখানে অনেক সেনা আছে যারা অনেক বছর আগে থেকে হানিফার সঙ্গে লড়াই করছে এবং হানিফাকে তাদের সেনাপতি মেনে আসছে বহু বছর ধরে। সে সমস্ত সেনারা হানিফাকে ঘিরে সেখানে বসলো। তারপর সেখানে একজন লোক বলে উঠল, বৈদ্যকে ডাক দাও, এখানে কি কোনো বৈদ্য আছে? আমাদের এখানে বৈদ্যকে ডাক দাও। অনেকক্ষণ পরে একজন বৈদ্য আসলো। তিনি এখানকার কুরুলুস রাজ্যের সমস্ত সেনাদেরকে চিকিৎসা দিয়ে থাকেন। হানিফাকে এই অবস্থায় দেখে তার শরীর থেকে সমস্ত বল্লম এবং সে তীরটা খুলে ফেলল। হানিফা অসুস্থ, অচেতন হয়ে পড়েছে। তার নাক, মুখ এবং সমস্ত জায়গা দিয়ে গলগল করে রক্ত বের হচ্ছে। সেই সমস্ত জিনিসগুলো পরিষ্কার করলো। অনেকক্ষণ পরে সে বৈদ্য বলল কি যে ওনাকে সম্ভবত আর বেশিক্ষণ বাঁচানো সম্ভব হবে না, কারণ ওনার মধ্যে এক ধরনের কালো জাদুর হিংসা ঢুকে পড়েছে, যে কালো জাদু ওনাকে একটু একটু করে ভেতর থেকে মেরে ফেলবে। যদিও তিনি শারীরিকভাবে আহত হয়েছেন, তার থেকে বেশি উনি কালো জাদুর প্রভাবে আহত হয়েছেন, এবং সেই কালো জাদুটা কে মেরেছে সেটা আমরা জানি না। সেটা জানতে পারলে হয়তো চিকিৎসা দিতে পারতাম। তখন অনেকটা দূর থেকে একজন গ্রামবাসীর লোক উড়ে আসছে। সেই গ্রামবাসী তখন বলল, এখানে এত ভিড় কিসের জন্য? ওরা বহু বছর ধরে এখানে থাকে। তখন হানিফাকে দেখার পর তিনি তখন চমকে গেলেন। এই লোকটাই কয়েকদিন আগে তার পরিবারকে রক্ষা করেছিল ওই শয়তান আন্ডারগ্রাউন্ড অঞ্চলের সেই রাজার কাছ থেকে। সেই লোকটা এখন এরকম আহত হয়ে পড়েছে। তখন তিনি বললেন, কি হয়েছে? ওই বড় তান্ত্রিকটা তখন বলল যে উনি আর বেশি দিন বাঁচবেন না, কারণ হচ্ছে ওনার শরীরে কালো জাদুর সেই ছায়া ঢুকে পড়েছে। ওনাকে বাঁচাতে হলে ওনাকে কে কালো জাদু করেছে, কোন ধারায় করেছে সেটা জানতে হবে। কিন্তু যে করেছে সেই সবকিছু গোপন রাখে এবং এই রোগ ধরার আগেই উনি মারা যাবেন। তখন সেই লোকটি সেই হানিফার কাছে আসলো। কাছে এসে তার চোখগুলো দেখতে শুরু করলো। তখন বলল, এই জিনিসটির চিকিৎসা করতে পারবে, একজন করতে পারবে। তিনি আছেন, তিনি এই রাজ্যেই কোথাও একজন আছেন, এবং তিনি সকলের সম্মুখে থাকেন না। তিনি নিশ্চয়ই গুহার কোনো একটা জায়গায় লুকিয়ে আছে, কারণ তিনি সবসময় ধ্যানরত অবস্থায় থাকে। আমি এই রোগের চিকিৎসার আগে আমার এক গ্রামবাসীকে করিয়েছি। তার চোখ মুখ আস্তে আস্তে কালো হয়ে আসবে, তারপর সে মারা যাবে, সেটা আমি জানি। তবে এই রোগের চিকিৎসা এক লোক করেন। তিনি এই আশেপাশের কোথাও একটা গুহায় লুকিয়ে আছে, মানে ধ্যান করছে। দ্রুত সমস্ত জিনদেরকে তোমরা পাঠাও, পাঠিয়ে থেকে আনার ব্যবস্থা করো, না হলে এনাকে কখনো বাঁচানো সম্ভব হবে না। সমস্ত সেনারা তখন কান্না করতে শুরু করলো এবং তারা একে একে আশেপাশে সেই গুহাগুলো খোঁজ করতে শুরু করলো, যেখানে সেই পৌর তান্ত্রিকটা আছে, যে কিনা এই রোগের চিকিৎসা করতে পারবে এবং হানিফাকে সুস্থ করে তুলতে পারবে। যুদ্ধক্ষেত্র থেকে মাহাদি অনুপস্থিত। শিখা তখন তার যুদ্ধ চালিয়ে যাচ্ছে। ফট্টাস, রেবেল টিমের লিডার এবং সমস্ত জিনারা যেন যুদ্ধ চালিয়ে যাচ্ছে, কিন্তু মাদাফা আসার পর তাদের শক্তি অনেকখানি কমে গিয়েছে এবং তারা আগের মতো শক্তি দিতে পারছে না। যে সমস্ত সেনারা আগে অল্প লড়াই করেই মারা যাচ্ছিল, সে সমস্ত সেনারা আগের থেকে অনেক বেশি শক্তিশালী হয়ে উঠেছে এবং তাদের শক্তি এত বেশি বেড়ে গিয়েছে যে তারা আর কোনোভাবেই সামনে এগোতে পারছে না। কারণ ওই সমস্ত মাদাফা অঞ্চলের জিনেদের শরীরে এক ধরনের আগুনের লেলিহান শিখা জ্বলতে শুরু করেছে। অনেক জিন তার কারণে সামনে যেতে পারছে না, আর তারা সামনে যাওয়া মাত্রই তাদেরকে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে। যদিও সমস্ত জিন আগুন দিয়ে তৈরি, কিন্তু এই সমস্ত জিনদেরকে আগুন দিয়ে পুড়িয়ে একদম ভস্ম করে দেওয়া হচ্ছে। তারা কি করবে কিছু বুঝে উঠতে পারছে না। আশ্চর্য হয়ে তারা এদিক ওদিকে তাকিয়ে দেখছে, কারণ কিছু জিন তারা পিছনে সরে আসছে। শুধুমাত্র ইউসুফ সকলের সঙ্গে লড়াই করছে। হানিফা সে আহত অবস্থায় এখান থেকে চলে গিয়েছে, আর মাহাদি সে নিজেও এখানে উপস্থিত নেই। এখন সমস্ত সেনাদেরকে একা ইউসুফকে লিড দিতে হবে। ইউসুফ একা অনেক সৈন্যকে মারছে, কিন্তু তাতে করে কি হবে? ফট্টাস তার সমস্ত শক্তি দিয়ে এগিয়ে যাচ্ছে। চারিদিকে সবকিছু স্লো মোশনে চলতে শুরু করেছে, কারণ এক মুহূর্তের ভিতরে সমস্ত কিছু কেমন যেন অন্যরকম হয়ে উঠেছে। চারিদিকে কেউ কাউকে ধরাশায়ের মধ্যে করতে পারছে না। ওদিকে সমস্ত দৈত্যজিনগুলো তাদেরকে মারাটা সক্ষম হয়নি, কারণ যত পানি এনেছিল এই টিমের অংশরা, আন্ডারগ্রাউন্ড কিং অঞ্চলের সমস্ত সেনারা সেগুলোকে নষ্ট করে ফেলেছে। আর ফট্টাস সহ 18টা দল তারা সকলে একে একে পিছু হতে শুরু করেছে। এদিকে মূল সেনাদের যে লিড দিবে সেই মাহাদি এবং হানিফাও নেই, তারা সকলে ছত্রভঙ্গ হতে শুরু করেছে। যুদ্ধ যেন মুহূর্তের ভিতরেই নষ্ট হয়ে যেতে শুরু করেছে, কারণ ওই বড় বড় দৈত্যজিন যারা ছিল তারা তাদের প্রোটেকশন দিয়ে রেখেছে। মাত্র কয়েকশো দৈত্যজিনকে তারা মারতে পেরেছে, আর বাকি সমস্ত সেনারা রয়েছে। মাদাফা উঠে আসতেই সমস্ত সেনারা যেন তাদের শক্তি আরো পুনরায় ফিরে পেয়েছে। বিশাল বড় এক লাভা আবার বিস্ফোরিত হলো এবং সেগুলো ছড়িয়ে পড়লো রাজ্যের সমস্ত জায়গা দিয়ে। ইউসুফ তখন নিজেকে অসহায় মনে করতে শুরু করলো, কারণ চারিদিকে এরকম একটা পরিবেশ সৃষ্টি হয়ে যাবে সেটা সে ভাবতেই পারেনি। যুদ্ধ যেন এখানেই খতম। তাহলে কি সে হেরে যাচ্ছে? সে কি আবার সেই অঞ্চলকে ফেরত দিয়ে দিতে হবে? কি হচ্ছে কিছুই সে বুঝতে পারছে না।
তাহলে কি সে এদের কাছে হেরে যাবে? ওদিকে ইউসুফের এবার শক্তি একটু একটু করে কমে আসছে, কারণ আন্ডারগ্রাউন্ড কিং অঞ্চলে তার এবার শক্তি যতখানি চার্জ হয়েছিল সব যেন ফুরিয়ে আসছে, এবং এখানে সেরকম পাওয়ার নেই সূর্যের আলো নেই যে তার এবার পুনরায় চার্জ হবে। সে অনেকটা দূর থেকে মেফোর একটা আঘাত পেয়ে অনেকটা দূরে এসে বাড়ি খেয়ে নিচে পড়ে গেল। সে স্লো মোশনে চারিদিকে দেখছে, তার সেনারা এক একে পিছু চলে যাচ্ছে, সকলে মারা যাচ্ছে, কেউ কান্না করছে। সেই সমস্ত সেনারাই তার নিজের সেনাকে মারছে, যারা কিনা তৃণভূমির জিন, বহু বছর আগে এখানে এসেছিল এবং কালো জাদুর বশীভূত হয়ে তারা এখানেই ওই সমস্ত নিজেদের জিনদেরকে মারছে। ইউসুফ তখন কি করবে? তার এবার শক্তি ঠিকঠাক মতো কাজ করছে না। ওদিকে মেফো আবার ইউসুফকে এসে মাটি থেকে অনেকটা উপরে তুলে ফেললো, কারণ সে তার সম্পূর্ণ শক্তি দিয়ে চেষ্টা করলেও সে কোনোভাবে সেই চেষ্টা সফল হচ্ছে না। ইউসুফকে যখন অনেকটা দূর থেকে মেফো তুলে ফেলেছে, তখন ইউসুফ তার পূর্ণ শক্তি দিয়ে মেফোকে কেন যেন সরাতে পারছিল না। ঠিক সেই মুহূর্তে মেফোর মুখ দিয়ে এক ধরনের কালো ধোঁয়া বের হতে শুরু করলো। এটা নিশ্চয়ই তার কালো জাদুর প্রভাব। সে দেখল তার এবার অনেকটা কম জ্বলজ্বল করছে। সঙ্গে সঙ্গে মেফো বুঝে ফেললো যে এইখানে তার এবার শক্তি কাজ করছে না। তার মানে মাদাফা সঠিক কথাই বলেছিল, এবার শক্তি এখানে ঠিকঠাক মতো কাজ করবে না। সে তখন তার বুক থেকে এবারটা বের করতে শুরু করলো, কিন্তু ইউসুফ তার শক্তি কোনোভাবে খাটাতে পারছিল না। সঙ্গে সঙ্গেই মেফো তার বুকে হাত দিল, হাত দিয়ে তার বুক থেকে এবারটা টান দিয়ে বের করতে যাচ্ছিল, কিন্তু কোনোভাবে সেটা টানার ফলে বের হচ্ছিল না, কারণ এটা খুব সহজে এটার ভিতরে ঢোকেনি। মেফো আবার অনেক শক্তি দিয়ে সেটা ভেতর থেকে বের করতে চেষ্টা করলো, কিন্তু সেটা কোনোভাবে বের হচ্ছিল না। সে তার কালো জাদুর সেই কালো ধোঁয়াটা ইউসুফের দিকে মারতে শুরু করেছে। ইউসুফের মুখ দিয়ে সেই কালো ধোঁয়াটা ভেতর দিকে প্রবেশ করছে। ইউসুফের জন্য কোনোভাবেই চেষ্টা করেও সেটাকে বের করতে পারছে না। সে অনেক চেষ্টা করে তার বুকের এবারটা খুলতে অসক্ষম হলো। তারপর সে ইউসুফকে ছুঁড়ে অনেকটা দূরে ফেলে দিল। ইউসুফ তখন একদম অচেতন এবং নিস্তেজ হয়ে পড়েছে, কারণ তার শক্তি কমে এসেছে। তার ভেতরে যতখানি শক্তি ছিল সব শক্তিটুকু মেফো চুষে খেয়ে ফেলেছে। আর ওদিকে তখন মেফো উপরের দিকে উঠে গেল। ফটাস দেখতে পেল তাদের যুবরাজ একদম মাটিতে লুটিয়ে পড়েছে। রেবেল টিমের লিডার সেও দেখতে পেল ঠিক একই অবস্থা। রেবেল টিমের সমস্ত সেনারা পেছনের দিকে সরে যাচ্ছে, আর ওদিকে সমস্ত সেনারা দ্বিতীয়দিন একে একে মারছে আর কি। কোনো সেনাই যেন তাদের সঙ্গে লড়াই করছে না। সমস্ত সেনাদের শক্তি এত বেশি বেড়ে গিয়েছে যে তারা সমস্ত কুরুলুস রাজ্যের সেনাদেরকে মেরে পেছনে সরিয়ে দিচ্ছে। তারা একে একে পেছনের দিকে সরে যাচ্ছে, পালাচ্ছে কিছুদিন, কারণ মেফো এখানে নেই। শিখা সেও একাকী করবে। এদিকে ইউসুফকে একদম অচেতন করে ফেলেছে। মাহাদি এখানে উপস্থিত নেই। হানিফা এবং আলী সকলে যেন একদম নিস্তেজ হয়ে পড়েছে, কারণ তারা তাদের সেনাদেরকে কোনোভাবেই থামিয়ে রাখতে পারছে না। তারা পেছনের দিকে সরে যাচ্ছে এবং পালাচ্ছে, কারণ তাদেরকে কোনো কিছু করার নেই, না পালিয়ে কোনো উপায় নেই। ওদিকে মাদাফা সমস্ত সেনাদেরকে এমনভাবে ট্রেন করেছে যে ও যখন হুঙ্কার দিচ্ছে তখন সমস্ত সেনাদের শরীর থেকে আগুন বের হচ্ছে, এবং এটাই যেন এখানকার শক্তি এবং কালো জাদুর এক ধরনের ভয়ঙ্কর মায়া। ইউসুফ তার সমস্ত শক্তি দিয়ে চেষ্টা করেও তার চোখকে খোলা রাখতে পারল না। তার চোখ সেকেন্ডের মধ্যে বন্ধ হয়ে গেল। তার যুদ্ধক্ষেত্র কি হেরে গেল তাহলে? অনেকটা দূর থেকে মেফো এসে তাকে তুলে ফেলল। সে শূন্যে ভাসছে। সমস্ত সেনাদেরকে মেফো দেখিয়ে বলল কি যে, সমস্ত সেনারা তোমরা যারা এখানে এসেছো তোমরা স্যারেন্ডার করো, আর ফটাস তুমি স্যারেন্ডার করো। তোমরা স্যারেন্ডার করে দেখো তোমাদের যুবরাজের কি অবস্থা। এই যুবরাজের ভরসায় তোমরা এখানে এসেছিলে? তোমরা এই যুবরাজের জন্য এতদিন লড়াই করেছ। কুরুলুস রাজ্য এখন থেকে আমাদের, এবং আমরা সেটা দখলদারিত্ব নেব। অনেকটা দূর থেকে যখন মাদাফা সেটা দেখতে পেল, সে তখন হাসতে শুরু করলো। ওম তার ধ্বংসযজ্ঞ তখনও চালিয়ে যাচ্ছে। এখন সে একটা নয়, সে দুটো। ইউসুফ এতক্ষণ পর্যন্ত অনেক লড়াই করেছে, কিন্তু মুহূর্তের ভিতরেই মূল রাজ্য পর্যন্ত আসতেই যেরকমটা হবে তারা কখনো ভাবতে পারেনি। ইউসুফ অচেতন হয়ে তখন শূন্যে ভাসছে। মেফো তখন তাদেরকে বলছে, দেখো তোমাদের যুবরাজের কি অবস্থা, তোমরা সারেন্ডার করো। সমস্ত সেনারা তখন তাদের তরবারি নিচে ফেলে দিল এবং তারা সারেন্ডার করার জন্য নিচে ঝুঁকে পড়ল। ওদিকে সমস্ত লিডাররা বলছে, তোমরা কি করছো? সমস্ত সেনারা, মাদাফা রাজ্যের সেনারা এসে ফটাস আন্ডারগ্রাউন্ড কিং অঞ্চলের, তারপর সেই সমস্ত জিন আর ওইখান থাকা সমস্ত টিম লিডার যারা কিনা কুরুলুস রাজ্য থেকে এসেছে, সকলকে তখন আটক করা হলো। আটক করে তাদেরকে আড়মোড়া করে পেছন দিকে বেঁধে ফেলা হলো, এবং ওই দলের যেসব জিন এসেছিল তারা সকলেই হাঁটু কেটে নিচে বসে পড়ল, কারণ কোনো কিছু করার নেই। তারা হেরে গিয়েছে। এই মুহূর্তে তাদের আর কোনো কিছু করার নেই। এই মুহূর্তে তারা আর কী বা করতে পারে? তাদের মূল যে লিডার আছে সেই লিডার নিজেই হেরে গিয়েছে।
ওদিকে হানিফাকে দেখা যাচ্ছে না। ফট্টাস নিজেই তখন আত্মসমর্পণ করেছে, কারণ ফট্টাসের ড্রাগনের এক অংশ আহত করে ফেলেছে। তার ড্রাগন আহত হয়ে নিচে পড়ে আছে। ফট্টাস আর এখান থেকে উঠতে পারবে না। এই মুহূর্তে তারা কি করবে? তাদের কোনো কিছু করার নেই। তারা সেখানে সারেন্ডার হওয়া ছাড়া আর কোনো উপায় নেই। মেহফু তখন হো হো করে হাসতে শুরু করলো এবং তখন ইউসুফকে বলতে শুরু করলো, বল, আমার সেই মহামূল্যবান বইটি কোথায়? ইউসুফ তখন খুব কণ্ঠ এবং খুবই নিস্তেজ বলে বলতে শুরু করলো, আমি জানি না, সেটা কোথায় আমি বলতে পারবো না। কারণ ইউসুফ তার কালোজ্যোতির মাধ্যমে সমস্ত শক্তি হারিয়েছে। আর তার এবা তখনও অজলজাল করছে, কারণ তাতে প্রয়োজন সূর্যের রশ্মি এবং আগুনের রশ্মি দরকার, আজ দরকার। তা না হলে সে আর তার পুনরায় শক্তি ফিরে পাবে না। আর সে একা করবেও বাকি। সমস্ত কিছু ছত্রভঙ্গ হয়ে গেছে। মাহাদি চলে গিয়েছে। হানিফা অসুস্থ, সে বাঁচবে কিনা তার কোনো গ্যারান্টি নেই। আর এদিকে শিখা, আলী এবং সে রয়েছে। আর অন্যান্য যেসব লিডাররা রয়েছে, তারা এত বড় সেনাবাহিনীর সামনে কোনোভাবেই টিকতে পারবে না। কারণ ওদিকে বড় বড় দৈত্যজিন যারা আছে, তারা কোনোভাবেই এই সমস্ত সেনাদেরকে টিকতে দিচ্ছে না। সমস্ত সেনারা তখন হাসছে এবং ওইখানে যেসব সেনারা ধরা পড়েছে তাদেরকে তারা এক জায়গায় করে একত্রিত করে চাবুক মারছে সকলকে এবং বলল যে আমাদের সেনাদলে আরও কিছু সেনা যুক্ত হতে চলেছে এবং আমরা আন্ডারগ্রাউন্ড কিং অঞ্চল এখন থেকে বিশ্ব শাসন করব। তখন সকলে তারা হো হো করে হাসতে শুরু করলো। ওদিকে মাদাফা, সে নিজেও হাসতে শুরু করেছে। চারিদিকে সমস্ত জায়গায় যেন খুশির মহল, কারণ মাদাফা জিতে গিয়েছে এবং সমস্ত অঞ্চল আর যে থ্রেড ছিল ইউসুফ, সেই থ্রেড তারা ধরতে পেরেছে। মাদাফার ভয় ছিল যে ইউসুফ যদি কোনোভাবে এখানে এসে তাদেরকে মেরে ফেলতে পারে, তাহলে তারা একদম চিরদিনের জন্য ধ্বংস হয়ে যাবে। কিন্তু মাদাফার একটা বিশ্বাস ছিল যে ইউসুফ এখানে এসে সুবিধা করতে পারবে না, কারণ সে সামান্য একজন মানুষ। আর এখানে যারা আছে তারা সকলে জিন এবং আন্ডারগ্রাউন্ড জিন। আর ইউসুফের এবার শক্তি এখানে কাজ করবে না, কারণ এবার সম্পর্কে মাদাফা খুব ভালোভাবে জানে। এবার শক্তি এখানে কোনোভাবে কাজ করবে না। আর এখানে আসা মাত্রই তার সমস্ত কালো জাদু সে অন করে দিয়েছিল। আর মেফুর কালো জাদু তো আছেই, যেটা কিনা তাকে শক্তিশালী করেছে। মেফু হু হু করে হাসতে শুরু করলো। মেফু এখন দুদিক থেকেই রাজ্য পাবে এবং পরবর্তী রাজা হবে মেফু, কারণ মেফুর দূত নিশ্চয়ই এতক্ষণে চলে এসেছে তার মূল প্রান্তে এবং সেখানে এসে তার খবর নিশ্চয়ই সেখানে রেখে দিয়েছে। দুই দিক দিয়ে এখন তার কোনো চিন্তা নেই, কারণ এদিকে তার আন্ডারগ্রাউন্ড কিং অঞ্চল জিতে গিয়েছে আর ওদিক দিয়ে ইউসুফ ধরা পড়েছে। আর ইকবাল তাকে খুব শীঘ্রই সে হত্যা করবে, কারণ ইকবালের রাজ্যে সে যাচ্ছে। আর দূত কি খবর নিয়ে এসেছে সেটা জানার জন্য তাকে খুব শীঘ্রই সেখানে যেতে হবে। সকল সেনারা যখন ইউসুফকে আসমানে ভেসে থাকতে দেখলো, তখন তারা আসলে খুব কষ্টে জর্জরিত হয়ে গেল, কারণ তাদের যুবরাজের এই অবস্থা, তাহলে তারা আর কি করবে? সকলে বন্দী অবস্থায় রয়েছে। যুদ্ধ কি তাহলে এখানেই শেষ? তারা হেরে গেল নাকি আর কিছু? তারা কি কোনোভাবে জিততে পারবে, নাকি তাদের জীবন এখানেই শেষ? ইউসুফকে কি মেরে ফেলা হবে? মাদাফা, যে কিনা এত শক্তিশালী একজন জিন, সে কি তাহলে পুরো বিশ্ব শাসন করবে? ইকবাল বা মাদাফা রাজ্যের সমস্ত সেনারা কি এখানে চলে আসবে? কুরুলুস রাজ্যের কি হবে? চারিদিকে যেন একরকম থমথমে পরিবেশ হয়ে গেল। এর মধ্যে আগামীতে কি হতে চলেছে সেটা কেউই বলতে পারবে না। মাহাদি তখনও সেখানে বসে কান্না করছে, কারণ হানিফার চোখ আস্তে আস্তে কালো হয়ে আসছে, যেমনটা বলেছিল ওই পৌরতান্ত্রিক। তার মানে কি তার বাবাকে সে বাঁচাতে পারবে না? সে তখন ছুটে অনেকটা দূরে খুব দ্রুত গতিতে সেই গুহার চারপাশটা খুঁজতে লাগলো, কারণ চারিদিকে খোঁজার পরেও সেই তান্ত্রিককে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। একজন দূত দিয়ে এই খবর কুরুলুস রাজ্যে পাঠানোর জন্য বলা হলো। আর এদিকে যুদ্ধক্ষেত্র শেষ হওয়ার পরে একজন দূত এসে মাহাদিকে জানালো ওদিকে সমস্ত সেনারা সারেন্ডার করেছে। ইউসুফ সে নিজে নিস্তেজ হয়ে পড়েছে, তার এবার শক্তি ফুরিয়ে গিয়েছে। আর সে কোনোভাবেই তাদের কাছ থেকে লড়াই করতে পারছে না, কারণ সে অচেতন অবস্থায় আকাশে শূন্যে ভেসে আছে। মেফু তাকে ধরে ফেলেছে। মাহাদি এই কথা শুনে তখন চিৎকার দিয়ে কেঁদে উঠল, কারণ কোনো কিছুই যেন তাদের শক্তির মধ্যে চলছে না। তাহলে কি সবকিছু ধ্বংস হয়ে গেল? তার বাবা কি মারা যাবে? সে আসমানের দিকে তাকিয়ে চিৎকার করতে শুরু করলো, কারণ তার আর এখন কোনো কিছু করার উপায় নেই। সে আসলেই তার বাবাকে হারাতে চলেছে। চারিদিকের সমস্ত জায়গায় তাদের রাজ্য হারিয়ে যাবে। তারা এত সহজে হেরে যাবে সেটা কোনোভাবেই ভাবতে পারেনি। সে তখন আকাশের দিকে তাকিয়ে কান্না করতে শুরু করলো, কারণ সে এখন নিরুপায়। সে কোনো দিকে যেতে পারছে না, না ওইদিকে না এইদিকে। কোনোভাবেই সে তার নিজেকে যেন ক্ষমা করতে পারছে না।
সে আকাশের দিকে তাকিয়ে জোরে চিৎকার করে কান্না করতে শুরু করলো। কুরুলুস রাজ্যের চারিদিকে তখন থমথমে পরিবেশ। একটু আগেই একজন লোক সেখানে এসে উপস্থিত হয়েছে। লোকটি যুদ্ধক্ষেত্রের সেই নিচ থেকে এসেছে। সে এসে হাঁপাচ্ছে। কুরুলুস রাজ্যের বর্ডার পর্যন্তই পৌঁছেছে। বর্ডারের কাছাকাছি এসে সেখানকার ওয়াস্টারে থাকা দূতরা বলল, কি ব্যাপার, তুমি না ওইখানকার একজন সেনা ছিলে? তাহলে তুমি? সঙ্গে সঙ্গে সেই সেনাটা কুরুলুস রাজ্যের সেই ওয়াস্টারের সেনার কাছে গিয়ে বলল যে সমস্ত কিছু শেষ হয়ে গিয়েছে, আমরা হেরে গিয়েছি, আমরা আমরা আর পারবো না। আমাদের সমস্ত সেনারা এই কথা শোনার সঙ্গে সঙ্গেই সেখানে থাকা আরেকজন বড় সেনা এসে উপস্থিত হলো এবং বলল, কি হয়েছে? তখন সেই সেনা বলে উঠল যে এই খবর, আন্ডারগ্রাউন্ড কিং অঞ্চলে তারা সকলে ইউসুফকে ধরে ফেলেছে আর তারা সকলে সারেন্ডার করেছে, আমরা বাঁচতে পারবো না। ঠিক সেই মুহূর্তে সেই বড় সেনাটা বলে উঠল, এই খবর বাইরে বের করা যাবে না, বাইরে বের করলে সকল সেনারা প্যানিক হয়ে যাবে আর কুরুলুস রাজ্য তখন ধ্বংস হয়ে পড়বে। আগে থেকেই আমি এই খবর নিয়ে ইউসুফের কাছে, ইকবালের কাছে আগে যাচ্ছি, কিন্তু তুমি একে আটকে রাখো। সমস্ত সেনারা তখন তাকে আটকে রাখলো এবং ওইখানে থাকা যে দুজন সেনা ছিল সেই সেনা তখন এখানে দাঁড়িয়ে সে দুজনকে আটকালো। মোট 3 জন সেনা সেখানে উপস্থিত ছিল, ওই একজন সহ। ও যখন একটু সামনে গেল, সামনে গিয়ে আবার পেছনে ফেরত আসলো। পেছনে ফেরত এসে বলল কি যে তোরা আমাদের রাজ্যের জন্য থ্রেট। কারণ ওই যে মূল সেনাপতি ছিল তিনি হচ্ছেন এই রাজ্যের একজন অন্ধ ভক্ত এবং বহু বছর ধরে এই রাজ্যের পাহারা দিয়ে আসছে এবং প্রকৃত দেশপ্রেমিক। সে তখন সেই 3 জন সেনাকেই হত্যা করলো সেখানে। কারণ এই খবর যেভাবেই হোক বাইরে গেলে বাইরের পরিবেশ খুব খারাপ হয়ে যাবে এবং রাজ্য রক্ষার স্বার্থে 3 জন জিনকেই হত্যা করতে সে বাধ্য হয়েছে। তারপর সে কুরুলুস রাজ্যের দিকে উঠতে শুরু করলো। চারিদিকে পুরো বিশ্ব থমথমে। এই মুহূর্তে কি হবে? কুরুলুস রাজ্য কি সত্যি সত্যি তাদের দখলে চলে যাবে নাকি কিছুই বোঝা যাচ্ছে না। পরবর্তী পর্বের জন্য আপনারা সকলে অপেক্ষা করুন, কারণ পরবর্তী পর্বে কি হবে সেটা আসলে সকলের কাছে বেশ রহস্য। তারা কি আসলে জিতবে নাকি হেরে যাবে? এখানেই গল্প শেষ হয়ে যাবে। আশা করি আপনারা সকলেই পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করবেন। প্রিয় দর্শক, সকলে এই পর্যন্ত থাকার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি। এতক্ষণ কন্টেন্ট আর ইমরান আপনাদের সঙ্গে ছিলাম এবং আপনারা দেখছেন দ্য মেগা বক্স এবং জিনেদিনা সিজন 5। জিনেদিনা সিজন 5 আপনাদের কাছে কেমন লাগছে আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। সেই সঙ্গে আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। দেখা হচ্ছে এপিসোড নাম্বার 10-এ।